পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে ৯ শিশু সহ ১০ জনের মৃত্যু। টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম। ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা, বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় বৃহস্পতিবার। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছে ৭ শিশু শিক্ষার্থী ও ১ শিক্ষক সহ ৮ জন, আহত অন্তত ১২ জন। এদিকে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে ২ শিশু। বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বেড়েছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। ময়মনসিংহের জলজটে ১ শিশুর প্রাণহানি হয়েছে। লাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। পাহাড় ধসে সাজেক, বাঘাইছড়ি ও লংদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন। আটকা পড়েছে ৫ শতাধিক পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুচরিতা সূচি। বুধবার ভোর থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কখনো থেমে থেমে ঝরছে বৃষ্টি। চট্টগ্রামে ২৪ ঘন্টায় ২৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকে একটি মাদ্রাসায় পাহাড় ধস হয়। বুধবার দুপুর ২:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়ে। এতে শিক্ষক শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর মেয়রগলিতে এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনায় ২ শিশু মারা গেছে। সকালে জঙ্গল সলিমপুরে পাহাড়ের পাদদেশে ঘরের উপর একটি অংশ ধসে পড়লে ১০ মাস বয়সী শিশু লামিয়া মারা যায়। আহত হয় তার বাবা। দুপুরে মহানগরীর মেয়রগলি এলাকায় পাহাড় ধসে সামিয়া নামে ৫ম শ্রেণীর এক ছাত্রী মারা যায়। ঘটনার পরপরই ছুটে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হলেও অনেকেই সেই নির্দেশনা শুনছেন না। পাহাড়টা একদম কাটার পরে সোজা হয়ে গেছে, যার কারণে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পাহাড় যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এবং এখানে আপনার ধরেন যে পরিবারগুলো আছে, আমরা বলেছি আমাদের যে আরবান ডিসপেন্সারি আছে এখানে, তারা সেখানে সরে যাবে। আর যদি এখানে যেতে না চায়, আমাদের আরও 10টা স্কুল অ্যালোকেটেড আছে। চট্টগ্রাম জেলা প্রশাসন আমরা যে স্কুলগুলোকে অ্যালোকেটেড করেছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে আমরা ব্যবস্থা করছি, সেখানে তারা যেতে পারে। বাসা থেকে 11টা বাজে বাইরে হয়েছি, মাইয়ারে কইছি আম্মু তুমি বাসা থাকিও, আমার কিছু হলে আমার ফোন দিও, আমি বাসায় আছি, আমি কাজে যাব না। তো আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমার ফোলাও আছে লগে দিয়ে। এই 11:30 বাজে আর ফোলা ফোন দিয়েছে, আবার পাহাড় পড়ে গেছে, পড়ে যা সামিয়ার গায়ের উপর পড়ে গেছে দেওয়াল ভাঙ্গিয়ে, আবার উনতে দৌড়। বৈরী আবহাওয়া বিবেচনায় পাহাড় সহ ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় নিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দীঘিনালায় শতাধিক পরিবার পানিবন্দী। কবাখালী ও মেরু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি সহ সারা দেশের সাথে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় খোলা হয়েছে ১৩৫টি আশ্রয় কেন্দ্র। শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সরকারি ও বেসরকারি সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর তত্ত্বাবধানে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বান্দরবানের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বর্তমানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। প্রশাসনের সেই বন্যা পূর্বাভাস থেকে শুরু করে তারা অনেক কষ্ট করে যাচ্ছে, তবে পরিস্থিতি অনুযায়ী সেটা খুবই অপ্রতুল। এদিকে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে বসতঘরের পানিতে পড়ে ৮ মাসের শিশু মারা গেছে।
ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এবছরে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোডে টানা বৃষ্টিতে চলমান সড়ক উন্নয়ন কাজ, মহাসড়কের বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 22 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম কক্সবাজার রেলপথের 47 কিলোমিটার অংশ 5 ফুট উঁচু করার পরিকল্পনা আছে, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে চট্টগ্রাম মহানগরীর 16 শহর শমশেরপাড়া এলাকায় রেল লাইনে জমে থাকা পানি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বলেন, দুর্ঘটনা এড়ানোর জন্য চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। পরিবেশে উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন। ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে আমাদের বিশেষ করে আমরা চট্টগ্রাম দুহাজারি পর্যন্ত প্রায় 47 কিলোমিটার রেল সড়ক আমরা এটাকে প্রায় 5 ফুট উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই, যাতে করে যে 2-3 ফিট পানি যেটা এখন জমে রেল লাইনগুলিতে, আমরা যদি সে কাজটি সম্পন্ন করতে পারি, অতিবৃষ্টি হলেও তখন রেল লাইনগুলি আর তলিয়ে যাবে না, রেল যোগাযোগটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। এদিকে সারা দেশে আগামী 12 জুলাই পর্যন্ত টানা বৃষ্টি ও পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া দেশের কয়েকটি জেলায় বন্যার শঙ্কার কথাও জানান তিনি। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যেমন বান্দরবনে গত 24 ঘন্টায় 314 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, চট্টগ্রামে 284 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, রাঙামাটিতে 287, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে থাকা বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি পুঁজিবাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচারের আওতায় আনবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার নির্ধারিত প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যেই জনসংখ্যা ছিল, সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা এবং পুঁজিবাজারের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। মাননীয় স্পিকার, কৃষির আধুনিকায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষি উৎপাদন বাড়াতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। কৃষকের ডিজিটাল ডাটাবেস সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার, এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। সরকার রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে।
সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি সম্মানী বাড়ানোর বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। আইন অনুযায়ী আমরা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য তাদের উৎসাহিত করেন। বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় বৃহস্পতিবার শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ। এতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর যে অংশটুকু বাতিল করেছেন ওই অংশটুকু বাতিলের আবেদন জানান তিনি। অন্যদিকে রিটকারী সংগঠন সুজনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভুইয়া পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চান। তবে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, সংসদের এখতিয়ারে হস্তক্ষেপ করা আদালতের ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার সহ কয়েকটি বিষয় বাতিল চায় জামায়াত। পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না। যারা জনগণের জনমতের উপর প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। সেমিনারে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজনে বক্তব্য রাখেন 11 দলীয় ঐক্যের সিনিয়র নেতারা। একই দিনে দুটো নির্বাচন হলো, একই ধরনের অর্ডারের মাধ্যমেই হলো। আমরা বিরোধী দল দুটাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম। সরকারি দল একটা শপথ নিল, আরেকটা নিল না। দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন। এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয় তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না, যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোটাধিকার পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতি যখনই দিশেহারা হয় তখনই এই বিদ্যাপীঠ পথ দেখায়। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, কোনো সময় ইতিহাস বিভাগ বুলিংয়ের শিকার হচ্ছে, অথচ সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মতো অনেক রাষ্ট্রনায়কের উত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে। অনুষ্ঠানে বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন।
জুলাই আন্দোলনে আহত দৃষ্টি হারানো যোদ্ধাদের পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অবহিত করেছে অপরাজিত 24 ফাউন্ডেশন। মঙ্গলবার ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, আহত ও দৃষ্টি হারানো জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান, মানসিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিতে ফাউন্ডেশনের উদ্যোগ চলমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা জানান। আহত ও দৃষ্টি হারানো জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ইশরাক হোসেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কল্যাণে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে অবশেষে 1 বছর পর নিজ দেশে ফিরে গেছেন বিএসএফের পুশ ইনের শিকার 4 ভারতীয় নাগরিক। বুধবার বিকেল 3:15টার দিকে প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা ভারতে ফিরে গেছেন। 4 নাগরিক হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধৃতরা গ্রামের বাসিন্দা দানিশ শেখ, সুইটি বিবি, কুরবান শেখ ও ইমাম দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম। 2025 সালের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশুসহ 6 ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় নাগরিক হওয়ার যাবতীয় প্রমাণ সাপেক্ষে প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট সোনালী বিবিদের ফেরত নেয়ার নির্দেশ দেন। সম্প্রতি দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি মানবিক কারণে 6 নাগরিককে দ্রুত ফেরত নেয়ার নির্দেশ দেন। ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম প্রেস্টিজ অ্যাওয়ার্ড 2026 বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকায় স্থানীয় একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন সংগঠনের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা প্রফেসর BC পান্ডে। তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 25 জুলাই এই পুরস্কার তুলে দেওয়া হবে। এর আয়োজক কানাডা ভিত্তিক সংস্থা ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন। অ্যাওয়ার্ডের মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট 57 বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেন IAILC প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 9 শিশুসহ 10 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। 4 বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় বৃহস্পতিবার। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।